হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেআই স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 19, যেখানে আমরা 13ই অক্টোবর 2021 ফার্স্ট শিফটে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 18টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো, একটা অঙ্ক রয়েছে যেটা অ্যাকচুয়ালি অঙ্ক নয়, যে 11টি স্বতন্ত্র পর্যবেক্ষণের একটি সেটের মধ্যমা হলো বা মিডিয়ান হচ্ছে 17.5। যদি সেটের বৃহত্তম 5টি পর্যবেক্ষণের প্রতিটি 3 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে নতুন সেটের মধ্যক কত হবে? 3 দ্বারা বৃদ্ধি করা হবে, মূল সংখ্যার দ্বিগুণ 3 গুণ হবে, নাকি 3 কমবে, নাকি মূল সেটের মতোই থাকবে? সো এখানে কি বলেছে, 11টি অঙ্ক আছে বা 11টি স্বতন্ত্র পর্যবেক্ষণ আছে। সেটা আমি নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা সংখ্যা নয়, এটাকে এবার ধরে নাও এটাকে অ্যাসেন্ডিং অর্ডারই বা বড় ছোট থেকে বড়তেই সাজানো আছে। তাহলে এখানকার মধ্যমা বা মিডিয়ান কোনটা হয়? একদম মাঝখানের ভ্যালুটা, যেটা হবে দেখো 6 নাম্বারটা, তাই না? কারণ এই দিক থেকে প্রথম দিকে 5টা এবং শেষের দিকে 5টা দিয়ে 6। এইটা বলে দিয়েছে 17.5, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 17.5, তাই তো? তবেই তো সেটা হয়েছে এখানে মধ্যমা। এবার সেটের বৃহত্তম 5টি পর্যবেক্ষণ, এই যে বৃহত্তম 5টি পর্যবেক্ষণের কে প্রতিটিকে 3 বাড়িয়ে দিলাম। তো ধরে নাও এইটাই ছিল, তো প্রতিটিকে যদি 3 বাড়িয়ে দিই আমি, তাহলে কি হবে? এটা +3 হয়ে যাবে, এটা +3 হয়ে যাবে, অর্থাৎ এর সাথে 3 যোগ হবে, এর সাথে 3 যোগ, এর সাথে 3 যোগ, এর সাথে 3 যোগ, এর সাথেও 3 যোগ। কিন্তু আলটিমেটলি এর সাথে 3 যোগ হয়ে যাওয়ার পরেও এরা 5 জন তো এখানেই থাকবে, এদের জায়গা দেখো পাল্টাবে না কিন্তু, কারণ সবগুলোরই বাড়ছে এবং বড় দিকেই আছে। সো মধ্যমা কিন্তু যেটা ছিল সেটাই থেকে যাবে, বা যেটা ছিল সেটাই থাকবে। অর্থাৎ এখানে 6 ছিল, 6ই থেকে যাবে, 6 নাম্বারটাই অপশন যেটা ছিল, অর্থাৎ 17.5 সেটাই হয়ে থাকবে। সো অপশন 4 যেটা রয়েছে সেটা সঠিক উত্তর। যদি এর কিছুটা লিমিটেশন আছে, দেখো এর সাথে যদি যোগ করে 3 যোগ করতে বলেছে, প্রত্যেকটির সাথে বৃহত্তম 5টি পর্যবেক্ষণের সাথে 3 যোগ করেছে, তাহলে সেটি আরো বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এর আগে আসা কোনো সম্ভাবনাই নেই। সো আমাদের 6 নাম্বারটাই থাকবে আনসার, এবং সেই ক্ষেত্রে 17.5টাই থাকবে এবং মূল সেটের মতোই মধ্যমা থাকবে, কোনো পরিবর্তন হবে না। যারা জানো তারা তো অনেক আগেই আনসার বুঝে গেছো, আর যারা বুঝতে পারলে তারা কি বলবো আর, লাইক করে দাও। নেক্সট, একটি ট্রেন পি এবং কিউ দুটি স্টেশনের মধ্যে যাত্রা করতে 1 ঘন্টা 20 মিনিট সময় নেয়। যদি এটি তার স্বাভাবিক গতির 5/6 গতিতে ভ্রমণ করে, তাহলে পি এবং কিউ এর মধ্যে ভ্রমণ করতে কতক্ষণ সময় নেবে? স্বাভাবিক গতির 5/6 গতি, অর্থাৎ স্বাভাবিক গতি যদি এটা হয় 1 ইউনিট, তাহলে এর 5/6 যাচ্ছে, তাই তো? মানে যদি দেখো 6 ভাগের 5 ভাগ, তাহলে এটা যদি 6 ভাগ হয়, এটা হবে 5 ভাগ। মানে আমি এটা বলতে চাইছি, নিচেতে যেটা থাকবে সেটাকে তুমি স্বাভাবিক গতি ধরে নেবে। তাহলে গতি বা স্পিডের রেশিও হচ্ছে 6:5, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে স্পিডের রেশিও যদি 6:5 হয়, তাহলে টাইম কি হবে? উল্টোটা, অর্থাৎ 5:6, অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি 5 একক সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে 6 একক সময় লাগবে। এবার এখানে তো বলে দিয়েছে প্রথম ক্ষেত্রে কত সময় লাগে, 1 ঘন্টা 20 মিনিট, তো সেটা মিনিটে কনভার্ট করে নাও। 1 ঘন্টা 20 মিনিট মানে 60 আর 20 80 মিনিট। তাহলে এই 5টা যদি 80 হয়, তাই 6টা কত হবে? 5 16 80, 6 16 96 মিনিট। তাই 96 মিনিট মানে 1 ঘন্টা 36 মিনিট। তাহলে ট্রেনটির যদি গতিবেগ 5/6 হয়ে যায়, তাহলে যে জায়গাটি পৌঁছাতে 1 ঘন্টা 20 মিনিট সময় নিত সেটি পেরোতে বা করতে, ভ্রমণ করতে সময় নেবে কত? 1 ঘন্টা 36 মিনিট। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, সীতা এবং গীতা একই সময়ে এ থেকে বি স্থানে চড়তে শুরু করে, যা এ থেকে 90 কিলোমিটার দূরে। সীতা গীতার চেয়ে 3 কিলোমিটার প্রতি ঘন্টা ধীর গতিতে ভ্রমণ করে। গীতা বি স্থানে পৌঁছায় এবং সাথে সাথে বি স্থান থেকে 15 কিলোমিটার দূরে সীতার সাথে ফিরে আসে। সীতার গতি কত? তাহলে এখানে কি হচ্ছে, দুটি স্থান এ থেকে বি, যার দূরত্ব হচ্ছে 90। সীতা যাচ্ছে, গীতাও যাচ্ছে, গীতার গতিবেগ সীতার চেয়ে 3 বেশি, বা
সীতা হচ্ছে গীতার চেয়ে 3 কম। তাহলে এখানে কি হলো, গীতা প্রথমে এ থেকে বিতে গেল 90 কিলোমিটার, নিয়ে আবার 15 কিলোমিটার ব্যাক করে এলো, তখন এখানে সীতা গিয়েছিল, অর্থাৎ সীতা গিয়েছিল 75 কিলোমিটার। তাহলে গীতা যে সময়ে 90 কিলোমিটার গিয়ে আবার 15 কিলোমিটার ব্যাক করে চলে এলো, সেই সময় সীতা গিয়েছিল কেবল 75 কিলোমিটার। তাহলে সীতা আর গীতা একই সময়ই তো না। এই সীতা যে সময়ে 75 মিটার গেছিল, 75 কিলোমিটার, গীতা সেই সময়েই 105 কিলোমিটার গেছিল। 90 আর 15 যোগ করে দেবে। তাহলে সময় যদি ফিক্স থাকে তাহলে সেটাকে আমরা গতিবেগও বলতে পারি। এটাকে আমি কাটাকাটি করে 15 দিয়ে 5 15 75, 15 7 105, তাহলে এদের স্পিডের রেশিও আমি এটাকে বলতে পারি 5:7, তাই তো। এদের গতিবেগ এটা যদি 5:7 হয়, তাহলে এদের গতিবেগের পার্থক্য কত, 2 ইউনিট। সেটা বলছে এখানে 3 কিলোমিটার বেশি, তাই 2 যদি 3 হয়, তাহলে এখানে কার গতিবেগ চেয়েছে, সীতার গতিবেগ। সীতার গতিবেগ হচ্ছে 5, তাহলে 5 মানে কত, অর্থাৎ 2 যদি 3 হয়, তাহলে 5 সমান হবে 5/2 × 3, বা 15/2 বা 7.5। তাহলে কি হচ্ছে, সীতার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় 7.5। যদি এখানে গীতার চাইতো, গীতার ক্ষেত্রে হলে 7-এর তা বার করতাম, তাহলে 7 15 105 10.5 আসতো, এটা আসতো। 4টি ভিন্ন সংখ্যা আছে, প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার 3 গুণ এবং 4টি সংখ্যার গড় 55। প্রথম 3টি সংখ্যার গড় কত? এখানে একটা কথাটা ভালো করে শুনে নাও। 4টি আলাদা আলাদা সংখ্যা দিয়েছে, প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যাটির 3 গুণ। তো আমি চতুর্থ সংখ্যাটি ধরে নিই, ধরি চতুর্থ সংখ্যাটি হচ্ছে n। চতুর্থ সংখ্যাটি যদি n হয়, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় কত, ফার্স্ট 3টি সংখ্যার গড় এর 3 গুণ বলেছে, মানে 3n, তাই তো। গড় যদি 3n হয়, তাহলে মোট কত, ফার্স্ট 3টি সংখ্যার মোট সমান 3n × 3 সমান 9n। তাহলে এই 4টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, 4টি সংখ্যার টোটাল কত, 55 × 4 মানে 220। এবার দেখো এখানে 3টি সংখ্যার, প্রথম 3টি সংখ্যার মোট, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা, তাহলে আমি বলতে পারি এই সংখ্যাগুলিকে যোগ করলেই আমি মোট পেয়ে যাব, যেটা হচ্ছে 220, বা 10n সমান হচ্ছে 220, বা n সমান হচ্ছে 22, মানে চতুর্থ সংখ্যাটা হচ্ছে 22। চতুর্থ সংখ্যাটা যদি 22 হয়, আমার প্রথম 3টি সংখ্যার গড় চেয়েছিল, গড় কত ছিল, 3n ছিল, তাহলে n যদি 22 হয়, তাহলে 3n কত হবে, 366। অপশন নাম্বার 1-এতে রয়েছে সঠিক অ্যান্সার। একজন ব্যক্তি 3000 টাকা দিয়ে 2টি জিনিস কিনেছিলেন। তিনি একটি নিবন্ধ 10% লাভে এবং অন্যটি 5% লোকসানে বিক্রি করেন। মোট লাভ বাদ ক্ষতি কত? তাহলে প্রথমে মোট ক্রয় মূল্য কত ছিল, মোট ক্রয় মূল্য কস্ট প্রাইস কত, 3000 টাকা দিয়ে কিনেছিল দুটো জিনিস, আর 3000 + 3000 মানে হবে 6000 টাকা। তাহলে মোট তার কস্ট প্রাইস হচ্ছে 6000 টাকা। এবার সে প্রথমটিতে কি করেছে, 10% লাভ করেছে, তাহলে প্রথমটি সে বিক্রি করেছে, দেখো 3000 টাকা 10% লাভ মানে 300 টাকা বেশি, 3300 টাকা। এগুলো তো মুখোমুখি করতে হবে। 3300 টাকা প্রথমটি বিক্রি করেছে, আর দ্বিতীয়টি 5% লোকসানে। 5% লোকসান বলতে এখানে 10% লাভ যদি 300 হয়, তাহলে 5% লোকসান, 300 অর্ধেক 150 হবে, 150 কমে যাবে, মানে 1850 টাকা হবে। দ্বিতীয়টি বিক্রি করেছে 1850, তাহলে মোট সেলিং প্রাইস কত, প্রথমেটা 10% লাভে 3300, আর দ্বিতীয়টা 5% ক্ষতিতে 2850। এই দুটোকে যোগ করবে, যোগ করলে আমরা কত পাবো, যোগ করলে আমরা পাবো 6150। তাহলে এটা হচ্ছে তার মোট বিক্রয় মূল্য। তা দেখো কিনেছিল 6000 টাকায়, বিক্রি করেছে 6150 টাকায়, তাহলে লাভ কত করেছে, 150 টাকা। কত টাকাতে, 6000 টাকা জিনিসে, তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত বার করে নেবো আমরা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট সমান 150/6000 × 100। সো এখানে একটা শূন্য কেটে দেবে, 15কে 4 দিয়ে 40, 0 0 কেটে যাবে, 10/4 মানে 2.5। তাই 2.5% প্রফিট। অপশন নাম্বার
3 রয়েছে সঠিক উত্তর। 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 60% মেয়ে এবং বাকিরা ছেলে। ছেলেদের গড় ওজন মেয়েদের তুলনায় 5% বেশি। যদি সকল শিক্ষার্থীর গড় ওজন 51 কেজি হয় তাহলে ছেলেদের গড় ওজন কত কেজিতে? তাহলে প্রথমেই মোট শিক্ষার্থী রয়েছে 80 জন, মেয়ে হচ্ছে 60%, বাকিরা ছেলে। তাহলে মেয়ে কতজন? তাহলে মেয়ে হচ্ছে 80 এর 60% সমান 48 জন। আর ছেলে হচ্ছে কত? ছেলে হচ্ছে বাকি বার করতে পারো 80 - 48 করে, অথবা 40% করেও বার করতে পারো, 80 × 40/100 করে সমান 32 জন। ওকে, সো এবার বলেছে সকল শিক্ষার্থীদের মোট গড় ওজন হচ্ছে, বা গড় ওজন হচ্ছে 51। তাহলে মোট কত? মোট হচ্ছে 80 × 51, এটা হচ্ছে টোটাল। এবার মেয়েদের তুলনায় 5% বেশি হচ্ছে ছেলেদের। তাহলে ধরে নাও, মেয়েদের ক্ষেত্রেই ধরে নাও যে মেয়েদের গড় ওজন x, মেয়েদের গড় x, তাহলে ছেলেদের 5% বেশি বলেছে, তাহলে 105 হয়ে যাবে, সমান হবে 21x/20। এবার দেখো, মেয়েদের গড় যদি x হয়, সংখ্যা যদি 48 হয়, তাহলে মোট হচ্ছে 48x, প্লাস ছেলেদের টোটাল যদি 32 জন হয় আর গড় যদি 21x + 20 হয়, তাহলে মোট হবে 21x/20 × 32। তাহলে দেখো সববার টোটাল পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এদিকে এর সাথে সমান। এখানে কাটবে 4 দিয়ে 5, 4 দিয়ে 8, তাহলে এখান থেকে পাচ্ছ 48x প্লাস 8 × 2 168x বাই 5 সমান, এটা গুণ করে দেবে 408, 4080। ওকে, এটাকে যদি যোগ করি আমি, 240x প্লাস 168x বাই 5 সমান 4080, বা এখানে 240কে 168 দিয়ে যোগ করে দাও, তাহলে পেয়ে যাও হচ্ছে 408x সমান 4080 × 5, 5 দিয়ে গুণ করতে পারি, বা 408 দিয়ে এটাকে কেটে দেবো 10, বা x সমান হয়ে যাবে 50। x সমান 50 কি ধরেছিলাম? মেয়েদের গড়। তাহলে ছেলেদের গড় তার থেকে 5% বেশি। তাহলে 5% বেশি বলতে দেখো, এগুলো মুখে মুখে করে দিতে পারবে। 5% বেশি বলতে 100-তে 5 বেশি। তাহলে এখানে 50 আছে, 50-এ কত বেশি হবে? অর্ধেক বেশি, মানে 2.5 বেশি হবে, মানে হবে 52.5। তাহলে ছেলেদের গড় হবে 52.5। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। যদি 4 জন লোক 9 দিনে, আচ্ছা, দিনে 9 ঘন্টা কাজ করে 5 দিনে একটি ক্ষেত কাটতে পারে, তবে 10 জন লোক দিনে 6 ঘন্টা কাজ করে কত দিনে ক্ষেতটি কাটতে পারবে? সিম্পল, সে M1 × T1 এই সূত্র, মানে প্রথম ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বার করব দিন, বা এখানে কি হচ্ছে 4 × 9 × 5 সমান 10 × 6 × D2, যেটা আমাকে বার করতে বলেছে। তাহলে D2 সমান হচ্ছে 4 × 9 × 5 বাই 10 × 6। তাহলে এখানে কি কি কাটতে পারবে? 5 দিয়ে এটা 2 কাটতে পারবে, 2 দিয়ে এটা 2, 2 দিয়ে এটা 3, 3 দিয়ে এটা 3, তাহলে 3 দিন, তার সময় লাগবে 3 দিন। অপশন 2 রয়েছে সঠিক উত্তর। এ বি এর চেয়ে 3 গুণ ভালো একজন কাজের লোক, এবং তাই বি এর থেকে 36 দিনের কম সময়ে একটি কাজ সম্পূর্ণ করতে সক্ষম। তারা কত দিনে একসাথে কাজটি শেষ করবে? তাহলে বি এর চেয়ে 3 গুণ, আচ্ছা, এ বি এর চেয়ে 3 গুণ ভালো কাজ করে, অর্থাৎ বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে এ করে 3 ইউনিট কাজ। তাহলে কাজ করে কত? কাজের অনুপাত আমি যদি বার করি A/B, তাহলে 3:1। তাহলে কাজের অনুপাত যদি এটা হয়, তাহলে সময়ের অনুপাত কত হবে? উল্টোটা, 1:3। 1:3 যদি হয়, তাহলে এর কত কম সময় লাগছে? দেখো 2 একক সময় কম লাগছে। এখানে বলছে 36 দিনের কম সময় লেগেছে, তাহলে 2টাই হচ্ছে এখানে 36। 2 যদি 36 হয়, তাহলে এর অ্যাকচুয়ালি কত সময় লেগেছিল? 1, মানে 1 হবে 18, আর এর লেগেছে 3, মানে 3 × 18 54। তাহলে এটা হলো বি এর সময়, এটা হচ্ছে এ এর সময়। তাহলে এবার আমি করে নেবো, এ 18 দিন সময় নেয়
আর বি 54 দিন সময় নেয়। তাহলে একসাথে করতে কত সময় নেবে? এদের এলসিএম করে মোট কাজ হবে 54, এ করছে 3 ইউনিট, এ করছে 1 ইউনিট, মোট করবে 4 ইউনিট, তাহলে সময় নেবে 54/4। 54/4 মানে 4 13 52 বাই 2/4 বা 13 × 1 2 দিন। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি 52, 47, 20 এবং 19 এর প্রতিটি থেকে এক্স বিয়োগ করা হয় তাহলে এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতি থাকে। ক্রমিক সমানুপাতি মানে সমানুপাতে থাকে। তাহলে এক্স প্লাস 13 এবং এক্স মাইনাস 8 এর মধ্য সমানুপাতিটি কত? মধ্য গড় নয়, মধ্য সমানুপাতিটি কত? তাহলে এটা বলতে চাইছে যে 52 মাইনাস এক্স বাই 47 মাইনাস এক্স সমান 20 মাইনাস এক্স বাই 19 মাইনাস এক্স। এটা হবে। এটা যদি আন্দাজ লাগিয়ে নিতে পারো তাহলে খুব ভালো কথা, ঠিক আছে। আর না আন্দাজ লাগাতে পারলে এটাকে করতে হবে, এক্স এর ভ্যালুটা বার করতে হবে এখান থেকে। তাহলে এই কোণে কোণে গুণ করবো আমরা। কোণে কোণে গুণ করলে 52 কে 19 দিয়ে গুণ, 52 কে 19 দিয়ে গুণ করলে 988। বাদ বাকিগুলো খুব সহজ, মাইনাস 52x মাইনাস 19x প্লাস এক্স স্কোয়ার সমান এদিকে 47 কে 20 দিয়ে এটা গুণটা সহজ 940 মাইনাস 47x মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এদিক আর এদিকে কেটে যাবে। কেউ এদিকে এক্স স্কোয়ার কেটে যাবে, তারপর চলে আসবে কি এদিকে 52 আর এদিকে 19 মানে তোমার যোগ করে হয়ে যাবে মাইনাস 71x আর এদিকে থাকছে প্লাস 988 আর সমান এদিকে থাকছে 940 এদিকে মাইনাস 67x। সো এবার কি করবো আমরা? মাইনাস 71x মাইনাস প্লাস 67x ইকুয়াল টু 940 মাইনাস 988। এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 48 মাইনাস মাইনাস কেটে যাবে x ইকুয়াল টু 12। সো x এই ভ্যালুটা তুমি যত তাড়াতাড়ি বার করতে পারবে তত তুমি ফাস্ট করতে পারবে। তুমি যদি এখান থেকে আন্দাজ করতে পারো তাহলে আরো ইজি। তো x ইকুয়াল যদি 12 হয় তাহলে x প্লাস 13 মানে হচ্ছে 25 আর x মাইনাস 8 যেটা এখানে দিয়ে দিয়েছে x মাইনাস আমার 12 থেকে 8 বাদ মানে হচ্ছে 4। তাহলে 25 আর 4 এর মধ্য সমানুপাতি বার করতে হবে, অর্থাৎ এর মাঝখানে কি থাকছে। যদি এক্সই ধরে নাও আবার তাহলে কি হবে 25/x, যেটা আমি একদম এই স্টেপ বাই স্টেপই দেখিয়ে দিচ্ছি। তাহলে x/4 হয়, সেক্ষেত্রে কি হয় x স্কোয়ার সমান 100, x সমান হবে 10। তাহলে মধ্য সমানুপাতি হবে 10। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। আর আমরা চাইলে এটাকে গুণ করে বর্গমূল করেও ডিরেক্টলি বার করতে পারি। এখান থেকে এটা পাচ্ছি আমি 25, এটা পাচ্ছি আমি 4, তাহলে 25 কে 4 দিয়ে গুণ করে দেবে 100 পেয়ে যাবে, একে বর্গমূল করে দেবে 10, তাহলে মধ্য সমানুপাতি হয়ে যাবে 10। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে ছেলে একটি আয়তকার মাঠের দুই পাশের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, অর্থাৎ দুই বাহু যেটা রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ সেদিকে হেঁটে যাচ্ছিল। তিনি যদি তির্যক বরাবর হাঁটতেন, অর্থাৎ কর্ণ দিয়ে যদি তিনি হাঁটতেন, তাহলে তিনি বৃহত্তর দিকের বা দৈর্ঘ্যের 1/4 সমান দূরত্ব রক্ষা করতেন, মানে শেপ হতো তার। তাহলে বড় এবং ছোট দিকের রেশিও কত? তো ধরেই নাও তুমি এটা যে বড় বৃহত্তর বা লেন্থ হচ্ছে তোমার এ আর ব্রিথ বা বি হচ্ছে তোমার বি। তাহলে সে যাচ্ছিল কতটা পথ? সে যাচ্ছিল a প্লাস বি। কিন্তু যদি সে ডায়াগোনালি যেত মানে কর্ণ দিয়ে যেত তাহলে তার শেপ কত হতো? a প্লাস বি থেকে বড়টার 1/4 অংশ শেপ হতো, মানে মাইনাস a/4 বা a1/4 ইন্টু a, সেটা করতে পারো। তাহলে এটাই হচ্ছে কি ডায়াগোনালটা বা ডিটা। আর ডি এর আর একটা ফর্মুলা আমরা জানি, যেটা হচ্ছে কি ডি সমান ওই পিথাগোরাসের উপপাদ্য থেকে বর্গমূল বা স্কোয়ার রুটের ভিতরে লম্ব স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এখানে, বা যেটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা জানি, তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাও ডি এটাও ডি, তাহলে এটা সমানই এটাই আমাদের সমীকরণ বা এটাই আমাদের থেকে বার করতে হবে h/b। তাহলে আমরা এখান থেকে কি করতে পারছি যে স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখান থেকে কি পাচ্ছি a প্লাস বি মাইনাস a/4। এই কাজটাকে আমি করবো আগে। এই কাজটাকে আমি যদি করে নিই তাহলে এখান থেকে পাবো 4a প্লাস 4b মাইনাস a/4 বা এখান থেকে পাবো 3a প্লাস 4b বাই 4। ওকে, তো এবার আমরা উভয় সাইডকে স্কোয়ার করে দেবো। উভয় সাইডকে স্কোয়ার করে দিলে এই সাইডেও স্কোয়ার চলে আসবে
এই সাইডে যদি স্কোয়ার চলে আসে তাহলে কি আসবে দেখো, এদিকে রুটটা উঠে যাবে, অর্থাৎ পড়ে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আর এদিকে কি থাকবে 3a মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা বসিয়ে দাও, তাহলে কত আসবে 9a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 4 12 মানে 24ab প্লাস 16b স্কোয়ার। আমি একবারে ভেঙে করে দিলাম, আর নিচেটাও চারেরটাও স্কোয়ার হয়ে যাবে, মানে হয়ে যাবে 16। এবার 16 দিয়ে তুমি এই দিকেটাকে গুণ করে দাও, তাহলে আসবে 16a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার সমান 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। 16b স্কোয়ার 16b স্কোয়ার কেটে গেল, 9b স্কোয়ার a স্কোয়ারটা এদিক থেকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 7a স্কোয়ার ইকুয়াল টু 24ab। উভয় সাইডের a কে কেটে দিতে পারবে একটাকে, তাহলে এখানে পড়ে থাকবে কি 7a সমান 24b বা a বাই b সমান 24/7 বা 24:7, a:b সমান। তাহলে এইটাই তো আমাকে চেয়েছিল, অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক উত্তর। একজন ব্যক্তি 5% সরল সুদে 3 বছরের জন্য 75,000 টাকা ধার নেয় এবং সে আবার 3 বছরের জন্য 7% হারে বিকে ধার দেয়, তার লাভ কত হবে? তাহলে দেখ এখানে বক্তব্যটা দেখো, অঙ্কটাতে একটু ভাষাটা গ্যাপ আছে এখানে। তো কি করছে, তুমি ধরো তোমার বন্ধুর কাছ থেকে 5% হারে 3,000 টাকা 75,000 3 বছরের জন্য 75,000 টাকা ধার নিলে, এবং সেই টাকাটাই তুমি আবার অন্য কাউকে ধার দিয়ে দিলে 7% হারে। তাহলে আলটিমেটলি তোমার বাড়লো কত দেখো 5, এখানে তোমাকে তুমি সুদ দেবে কত, সরল সুদ বলেছে এখানে, মানে 5% করে 3 বছর, মানে মোট সুদ দেবে তুমি 15%, আর তুমি সুদ নেবে কত, আসল তো একই আছে না 75,000ই, সো 3 বছরের জন্যই দেবে 7%, মানে তুমি নেবে 21% সুদ। তাই তোমার লাভ কত পার্সেন্ট সুদ হবে, 21% সুদ থেকে 15% সুদ বাদ দিয়ে দাও, কারণ দিচ্ছ তুমি 15, নিচ্ছ তুমি 21, তাহলে তোমার এখানে 6% সুদ তোমার প্রফিট। তাহলে সেটাই তুমি বার করে নেবে, অর্থাৎ 75,000 টাকার 6% হচ্ছে কত, 0 0 কেটে দাও, 6 75 গুণ করলে কত হচ্ছে 450, মানে 4,500 টাকা। সো তাহলে কত লাভ করবে সে, তার লাভ হবে 4,500 টাকা। একটি আয়তক্ষেত্রাকার কক্ষের ক্ষেত্রফল 60 বর্গমিটার এবং পরিধি 34 মিটার। আয়তক্ষেত্রাকার কক্ষের তির্যকটির দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পাশের সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটারে কত? অঙ্কগুলো বেশ সুন্দর আর ইন্টারেস্টিং অঙ্ক। এখানে কি আছে, একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল, তো আয়তকার কক্ষের ক্ষেত্রফলের জন্য কি দরকার আমার, লেন্থ অ্যান্ড ব্রিথ, তাই তো। তো এল আর বি ধরে নাও, সেটা এ আর বি, অর্থাৎ এল দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি। সো এখানে এ বি হচ্ছে 60, দৈর্ঘ্য গণিত প্রস্থ 60 ক্ষেত্রফল, আর পরিধি হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি সমান হচ্ছে 34, বা এ প্লাস বি সমান হচ্ছে 17। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি সমান 17, এই দুটো আমি এখান থেকে লিখলাম। এখান থেকে লেখার পর আমাকে কি বলছে, এর তির্যকটি, তির্যক বলতে কর্ণ, তাহলে কর্ণ মান কত হবে, কর্ণ দেখো আমি কি কি পেয়েছি এখানে, এখানে আমি লেন্থ পেয়ে গেছি, ব্রিথ পেয়ে গেছি, আমাকে কর্ণ বার করতে হবে, তাহলে কর্ণ বা ডি সমান হবে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমি ফেলি, তাহলে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটাই ফেলবো, কারণ এখানে এ প্লাস বি এর ভ্যালু জানি, যদি এ মাইনাস বি জানতাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তে ভাঙতাম। সো এখান থেকে আমি কি পাচ্ছি, এ প্লাস বি এর পাচ্ছি 17, তার 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 60, মান বসিয়ে দেবো, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 289 মাইনাস 120 সমান 169 সমান 13। তাহলে ডি সমান কত পেলাম, 13। এবার ডি যদি 13, সেটাই বলছে বর্গক্ষেত্রের একটা বাহুর সমান বা পাশের সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 13 হয়, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, মানে হচ্ছে 13 স্কোয়ার সমান 169। অপশন নাম্বার 4-এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রতি কেজি গমের দাম 20% হ্রাসের কারণে রাম 800 টাকায় 5 কেজি বেশি কিনতে সক্ষম, অর্থাৎ 800 টাকায় 5 কেজি বেশি পাচ্ছে। তাহলে প্রতি কেজি গমের আসল দাম কত, বা আগে দাম কত ছিল? তাহলে দেখো, আগে 800 টাকায় যা পেত, এখন সে 5 কেজি বেশি পাচ্ছে। তো জানি না তো আমি 800 টাকায় সে কত পেত, কিন্তু আগে 800 টাকায় যা পেত, এখন কি হচ্ছে, সেই পরিমাণটা পেতে তার 20% কম দাম লাগছে, অর্থাৎ দাম কত দিতে হচ্ছে তাকে, মানে 640 টাকা, অর্থাৎ আগে যেটা 800 টাকায় পেয়ে যেত, এখন সেটা 640 টাকায় পেয়ে যাচ্ছে। তাহলে তার সেভ কত টাকা হচ্ছে, 160 টাকা।
এই সেভ যেটা হচ্ছে সেই জন্যই তো সে 5 কেজি বেশি পাচ্ছে। অতএব আমরা বলতে পারি 5 কেজির দাম হচ্ছে 160 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 32 টাকা। কিন্তু এটা আগেকার মূল্য নয়, এটা দাম কমার পরের মূল্য। ঠিক আছে, তাহলে 1 কেজি করে দাম পড়ছে 32 টাকা। কত করে? তখন দাম কত কমেছিল? 20% কমেছিল, মানে হয়েছিল 80%। তাহলে 80% দাম হচ্ছে 32 টাকা। তাহলে আগের দাম ছিল 100%, সেটা হবে কত? 8 4 32, 10 4 40 টাকা। হিসাব মতো কমপ্লিট। তাহলে আগের দাম ছিল 40 টাকা প্রতি কেজি। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5 বৃত্তের ব্যাসার্ধ একটি বর্গক্ষেত্রের পাশের সমান, যার ক্ষেত্রফল 6400 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটারে বার করো যদি প্রস্থ 20 মিটার হয়। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5। বৃত্তের ব্যাসার্ধ আর একটি বর্গক্ষেত্রের পাশ একই, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 6400। তাহলে সাইড কত? বর্গমূল বর্গক্ষেত্র ক্ষেত্রফল, তাহলে হবে 80। তাহলে এটা যদি হয়, এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বলছে? বৃত্তের ব্যাসার্ধের 3/5 অংশ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে? 3/5 ইন্টু 80, 5 16 মানে 6 3 16 48, তাহলে 48 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ পরে লাস্টে দিয়ে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত? 48 ইন্টু 20, 48 2 96, 960 বর্গমিটার। অপশন নাম্বার 1 এতে রয়েছে সঠিক উত্তর। একটি নির্দিষ্ট যোগফলকে এ বি সি এবং ডি এর মধ্যে ভাগ করা হয়েছে, যেমন বি এর ভাগ এর ভাগের 1/3, সি এর ভাগ বি এর ভাগের 40% এবং ডি এর ভাগ সি এর ভাগের 50%। যদি বি এবং ডি এর শেয়ারের মধ্যে পার্থক্য 1600 টাকা হয়, তাহলে যোগফল কত? অর্থাৎ মোট কত টাকা দেওয়া হয়েছিল তাদের মধ্যে। তাহলে কিছু পরিমাণ একটা অর্থকে এ বি সি ডি এর মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে যোগফল হয়ে গেছে, এটা যোগফল নয়, অর্থ হবে, কারণ এটা সাম থাকে না ইংরেজিতে, সেই সামটাকে এটা যোগ করে দেয় ট্রান্সলেট করলে। সো একটা নির্দিষ্ট অর্থকে এ বি সি ডি এর মধ্যে ভাগ করে দিয়েছি, যেখানে বি যা পেয়েছে, বি পেয়েছে এর 1/3 অংশ। অর্থাৎ আমি লিখতে পারি এটা থেকে যে বি সমান এ ইন্টু 1/3, বা এখান থেকে আমি পাবো বি বাই এ সমান 1/3, বা এ ইস টু বি সমান 3:1। এবার দ্বিতীয়তে কি বলছে? সি এর ভাগ বি এর ভাগের 40%, অর্থাৎ সি সমান বি ইন্টু 40/100, এখানে 2/5, বা সি বাই বি সমান 2/5, বা বি ইস টু সি সমান 5:2। তৃতীয়তে ডি এর ভাগ সি এর ভাগের 50%, তাহলে ডি সমান সি ইন্টু 50/100, বা 1/2, বা ডি বাই সি সমান 1/2, বা সি ইস টু ডি সমান 2:1। পেয়ে গেলাম। এবার আমাকে তিনটেরই এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এ বি দিয়েছে 3:1, বি সি দিয়েছে 5:2, সি ডি দিয়েছে 2:1। পাশে বসিয়ে দাও 1 1 2 2 2 5। তাই 3 5 15, দেখো সবগুলোতে 2 আছে, একটা করে 2কে কেটে দিতে পারো, না কাটে পরে কাটবে। 3 5 15, 2 30, 5 2 10, 2 2 4, 2 2 দিয়ে সবগুলোকে কাটলে পাবে 15:5:2:1, এ বি সি আর ডি। এবার কি বলেছে এখানে? বি এবং ডি এর শেয়ারের পার্থক্য হচ্ছে 1600 টাকা। বি আর ডি এর শেয়ারের পার্থক্য এখানে কত রয়েছে? 4, তাহলে 4 হচ্ছে 1600, তাহলে 1 হচ্ছে 400। তাহলে 1 যদি 400 হয়, তাহলে আমাকে কি চেয়েছে? তাদের মোট কত, অর্থের পরিমাণ মোট কত যোগ করো। 15 5 20, 20 আর 2 22, 22 আর 1 23। তাহলে 1 যদি 4 হয়, তাহলে 23 হবে, 23 গুণিত 400 সমান 23 4 92, মানে 9200 টাকা। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট,
300 এবং 500 এর মধ্যে সংখ্যার যোগফল কত যেগুলিকে 6, 12, 16 দ্বারা ভাগ করা যায়? তাহলে দেখো 6, 12, 16 দ্বারা ভাগ করা যায়, সংখ্যাটা কত সব থেকে ছোট? 6, 12 আর 16 এর এলসিএম করতে হবে, যেটা হবে 6 আর 12 তো 12, 12 আর 16 হচ্ছে 48। এবারে এই 48 দ্বারা বিভাজ্য 300 থেকে 500 মধ্যে দেখো 4 আর 10 দিয়ে গুণ করে দিলে 480 হয়, তাহলে 480 হচ্ছে একটা। তার থেকে দেখো তার উপরে যেটা সেটা 500 পেরিয়ে গেল, মানে হবে না, তার থেকে ছোট কমাতে থাকো। তাহলে 480 যদি হয় তাহলে এরপর কি হবে? 9 দিয়ে গুণ করতে হবে, বা এরকম তুমি পিছিয়ে পিছিয়ে এসো, পিছিয়ে পিছিয়ে এলে 480 হবে, তারপর হবে 432, তারপর হবে 384, তারপর হবে 336। এরপরে যদি আবার কমিয়ে দাও তাহলে দেখো সেটা 300 নিচে চলে গেল, সেটাও হবে না, আমার 300 থেকে 500 মধ্যে বলেছে। এবার এই চারটাকে যোগ করে দিতে হবে, এই চারটাকে যোগ করলে যোগফল যেটা পাবে সেটা হলো 1632। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 400, চিহ্নিত মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পরে একজন দোকানদার 48 টাকা লাভ করে, তার লাভের শতকরা মান কত? তাহলে 400 টাকা ছিল চিহ্নিত মূল্য বা এমআরপি বা মার্কেট প্রাইস বা ধার্য মূল্য, অনেক নাম। এর উপর 20% ছাড় দিয়েছে, মানে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 400 ইন্টু 80/100, কারণ 20% ছাড়, তাহলে এখানে 4 8 320 টাকা। তাই বিক্রি করেছে সে 320 টাকায়, তাতেও সে 48% লাভ, তাহলে সিপি বা ক্রয় মূল্য কত তার? 320 মাইনাস 48 সমান 272 টাকা। তাহলে এটা হচ্ছে তার 272 টাকা ক্রয় মূল্য, আর লাভ করেছে কত? 48, পি সমান হচ্ছে 48। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট বা লাভ হচ্ছে 48/272 ইন্টু 100। 6 দিয়ে 6 8 না 8 দিয়ে কেটে যাবে, 8 6 48, 8 3 24, 3 8 4 32, আবার 2 দিয়ে 3, 2 দিয়ে 17, তাহলে 300/17, 17 17 289, মানে 17 পূর্ণ 11/17%। তাহলে 17 পূর্ণ 11/17%, অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। 10% প্রতি বার্ষিকে 4 বছরে একটি নির্দিষ্ট অঙ্কের পরিমাণ 29,282 হয়, যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে একই হারে 5 বছরের জন্য এর উপর সরল সুদ কত? তার জন্য আমাকে কি জানতে হবে? আসল জানতে হবে, তাই তো? আমি কত টাকা লাগিয়েছিলাম, যেটা 10% সুদের হারে বছরে 4 বছরে চক্রবৃদ্ধি হারে 29,282 টাকা হয়ে যাচ্ছে, তাহলে আমি রেখেছিলাম কত, সেটা আমি ফর্মুলাতে ফেলে দেবো, যে পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে এখানে 10/100 টু দি পাওয়ার 4 বছরের সমান হচ্ছে 29282। এটা এখানে আমাকে পি এর ভ্যালু বার করতে হবে, এটাকে কাটাকাটি করলে 1/10 বা 11/10 পাবো, তাহলে পি ইন্টু 11/10 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 29282, বা পি সমান হবে 29282 ইন্টু 10 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে একের পিঠে 4টে শূন্য, আর 11 মানে 11, সরি নিচে তো থাকবে, এটা ওপরে যাবে, এটা 11 গণিত 11 গণিত 11 গণিত, এই 11 দিয়ে কেটে যাবে এটা, এবং কেটে গেলে এখানে পড়ে থাকবে 2 আর কি, ঠিক আছে? 2 পড়ে থাকলে পি সমান হবে 20,000, পি সমান হচ্ছে 20,000 টাকা। তাই পি যদি আসল যদি 20,000 টাকা হয়, তাহলে 5 বছরে একই সুদের হার কত ছিল? 10%, তাহলে সরল সুদ কত হবে? 5 10 50%, 5 10 50, মানে 50%, তার 50% সুদ হবে, তাহলে তখন সুদ হবে কত? 10,000 টাকা। এটা তো মুখোমুখি হয়ে যাবে, আমার পিটা বার করতে যাবে তখন। অপশন 2 এ রয়েছে সঠিক অ্যান্সার। একটি নির্বাচনে 2 প্রার্থীর জন্য দেওয়া ভোট 4:9 অনুপাতে ছিল, যদি সফল প্রার্থী 9,84,321 ভোট পান, তাহলে মোট জরিপকৃত ভোটগুলি কত, বা মোট কতগুলি ভোট পড়েছিল? তাহলে দেখো 4:9 ভোট পড়েছিল, তাই তো? 4:9 মোট ভোট পড়েছিল, যোগ করে দিতে 13 ইউনিট, যার মধ্যে 4 ইউনিট হারা পার্টি আর 9 ইউনিট জেতা পার্টি। তাহলে আমাকে বলে যে জিতেছিল সে পেয়েছিল এতটা, অর্থাৎ 9 হচ্ছে 9,84,321, তাহলে মোট কত সেটা আমাকে বার করতে হবে, 13 সমান এটা। তা 9 যদি ওটা হয়, 13টা কত হবে? 13/9 ইন্টু 9,84,321, 9 দিয়ে অবশ্যই কাটবে, 9 একে 9, 9 9 81,
3 3 9 3 27, 6 2 9 8 4 6 9 54, তারপর 9 দিয়ে 9 9 আবার গেছে। এবার 19,369কে 13 দিয়ে গুণ করে দাও। 13 দিয়ে গুণ করলে পাবে 1,42,000 না 14,21,797। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। গুণটা আমি করে রেখেছিলাম আগে থেকে। নেক্সট, এক্স এর মান কত যদি এটার ভ্যালু এক্স প্লাস ওয়ান হয়? সো এটার ভ্যালু এক্স প্লাস ওয়ান, সেটা পরে দেখবো। আমি আগে এটার ভ্যালু বার করবো। ভ্যালু বার করতে গেলে কি করবো? সবার ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটে কাজ হবে, যেটা এই ভাগটা হবে। এই ভাগটা যদি আমি সবার ফার্স্টে করি, যেখান থেকে আমি পাবো কি 0.2 ডিভাইডেড বাই 0.5, মানে পাবো 0.4। 0.3 মাইনাস 0.4, যেখান থেকে আমি পাবো মাইনাস 0.1। মাইনাস 0.1 কে মাইনাস 0.3 দিয়ে গুণ, তাহলে কি হবে? প্লাস 0.3, 0.3। সেটা কি হবে? 1.1, আর এদিকে 0.4 এর সাথে যোগ করলে কি হবে? 1.53। সেটা কি করব? সেটা আবার এখানে 9 দিয়ে গুণ হবে, অর্থাৎ 0.9 দিয়ে, 9 দিয়ে বলছি, 0.9 দিয়ে গুণ হবে। 0.9 দিয়ে গুণ হলে হবে 1.337, যেটাকে ভাগ হবে 0.81 দিয়ে, ডিভাইডেড বাই 0.81। স্টেপ বাই স্টেপ এইভাবে করবে, সংক্ষেপে তাড়াতাড়ি হয়ে যায়, আর নয়তো তোমাকে লিখতে হবে বেশি। এটা যদি আমি ভাঙি, তাহলে হবে, তুমি কাটাকাটি করতে পারো, 1.7 আছে। ঠিক আছে, তাহলে 1.7 ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স সমান হচ্ছে 1.7 মাইনাস 1 সমান হচ্ছে 0.7। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0.7। অপশন 4 রয়েছে সঠিক। 63,800কে এ এবং বি এর মধ্যে 4:7 অনুপাতে ভাগ করতে হবে, তাদের শেয়ারের মধ্যে পার্থক্য কত? তাহলে এ আর বি এর মধ্যে কি করেছে? 4:7 রেশিওতে 63,800 টাকা দিয়ে দিয়েছে। তাদের মধ্যে পার্থক্য চেয়েছে, যে তাদের দুজনের মধ্যে পার্থক্য কত। এখানে পার্থক্য কত হচ্ছে 3, এখানে মোট কত হচ্ছে 7 আর 4 11। তাহলে 11 যেটা, সেটাই তো মোট, যেটা হচ্ছে 63,800, আর যেটা পার্থক্য সেটা হচ্ছে 3। তাহলে এটা কত? 3/11 ইন্টু 63,800। 11 দিয়ে কাটো, 11 5 55, 11 8 88, 5,800। 5,800কে 3 দিয়ে গুণ করে দাও। 5,800কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 17,400। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, আবার একটা সিম্পলিফিকেশনস বা সরল। প্রথমেই হবে এই কাজটা, যেখান থেকে আমি পাবো তোমার 3/10। তারপর আমি লিখতে পারি এখানে 13/2, লিখেই দিই এটা, 15 ইন্টু 10/3 প্লাস 76, প্লাস এখান থেকে এগুলো পূর্ণটা এখানে আমি ভেঙে দিচ্ছি, 3/2, এখানে হবে 9/2, এখানে হবে 13/4। তাহলে এখানে আসবে 3/2 ইন্টু 9/2 ইন্টু 4/13। এখানে 2 এর সাথে এই 4টা কেটে যাবে, পড়ে থাকবে 13/2, এখানে 3 দিয়ে 5 কেটে যাবে, পড়ে থাকবে 50 প্লাস 76 প্লাস 3 9 27/13। ওকে, তাহলে এখানে 13/2 ইন্টু, এটাকে তুমি পয়েন্টে ফ্র্যাকশনে নিয়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই, আর না করে এমনিও করতে পারো। 13 5 650 প্লাস 13কে 76 দিয়ে গুণ, 13কে 76 দিয়ে গুণ 988 প্লাস 27/13 সমান 13/2 ইন্টু, এটাকে যোগ করলে আমি পাবো 1665/13। এখানে 13 কেটে যাবে, সমান 1665/2 সমান 832.5। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 13/10/2021 ফার্স্ট শিফটে আসা অঙ্ক। আর 3টে তোমাদের বার গ্রাফের উপর ছিল, এবং যেটা কমন ছিল আগের থেকে, সেই জন্য আর আমি নিইনি, ইজি ছিল। তো এই ছিল। যদি কোনোটি সমস্যা থাকে বুঝতে এই 22টি অঙ্কের মধ্যে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আগের ক্লাসগুলিকে দেখোনি, অবশ্যই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। ভিউ হচ্ছে না সেরকম, কত দেখো, তোমাদের জন্য ট্রান্সলেট করতে হচ্ছে, তারপর ক্লাস বানাতে হচ্ছে, তারপর দিচ্ছি তোমাদেরকে। আশা করছি তো ভালো লাগা উচিত, ভালো না লাগলে সেটাও বলো কমেন্টে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।